তো তোদের কটা পার্ট পড়া হয়েছে বলতো? কদিন পড়ালাম এই চ্যাপ্টারটা, আঞ্চলিক সূত্রের উত্থান। প্রথমে পড়াইছিলাম কি, হ্যাঁ, হায়দ্রাবাদ, অযোধ্যা, ফারুক সাহেব ফরমান, তারপরে পলাশির লুণ্ঠন, অন্ধকূপ হত্যা, বক্সারের যুদ্ধ, তারপর দৈত্য শাসন, তারপর লাস্ট যেটা পড়াইছিলাম সেটা হচ্ছে ৭৬-এর মনন্তর, ঠিক না? তো ৭৬-এর মনন্তর একটু একটু পড়াইছিলাম, আজকে আরেকটু ডিটেলসে পড়াবো, ঠিক আছে? তো একটা জিনিস দেখ, কি বললাম তো, হোটেল না, ও ওর সাথে খেয়েছি ওই জন্য খেতে পারিনি। চলো যাই হোক, দেখ আমরা যে চ্যাপ্টারটা পড়েছি আজকে আপনার মানে শেষের দিকে আছি, তার নাম হচ্ছে কি বলতো, আঞ্চলিক শক্তির উত্থান। মানে যখন আমরা ক্লাস 7-এ কি পড়েছিলাম না বলতো, মুঘল পড়েছিলাম। মুঘল অরঙ্গজেব যে আছে, মুঘল লাস্ট অরঙ্গজেব কি করলো, ওই সময় মুঘল সাম্রাজ্য ধ্বংস হয়ে গেল, হলো তো? এটা বন্ধ কর, ঠিক আছে? তারপর এই আমাদের ভারতে বিভিন্ন অঞ্চলে অঞ্চলে তোর কি হলো, রাজা তৈরি হলো, ঠিক আছে, সম্রাট তৈরি হলো, ঠিক আছে, বিভিন্ন আঞ্চলিক শক্তির উত্থান হলো। যখন দেখ আমি একটা কথা বলেছিলাম, যখন কেন্দ্রে যখন নরম হয়ে যাবে কিনা, তো চারদিকে সবাই আস্তে আস্তে বলবান হয়ে যাবে, কে তুই রে, আস্তে আস্তে কি হবে, বলবান হয়ে যাবে। তো ওরকম করে 3টা রাজ্য হয়েছিল তখন, কি বড় বড়, এটা হায়দ্রাবাদ, এটা নিজাম, না সরি হায়দ্রাবাদ, অযোধ্যা আর বাংলা। তো বাংলাকে নিয়ে আমরা পড়েছিলাম, বাংলা যে আমার ভালো করে ডিটেলসে বাংলাকে নিয়ে পড়ছি, ঠিক আছে। একটা হচ্ছে কি বলতো, বাংলা প্রথম কে ছিল বলতো রে, প্রথম কাকে পাঠিয়েছিল অরঙ্গজেব? মুর্শিদ কুলি খাকে। মুর্শিদ কুলি খার পর কে আসলো? আলীবর্দী খা। আলীবর্দী খায়ের পর সিরাজউদ্দৌলা। আলীবর্দী খায়ের সম্পর্ক কি? দহিত্র বা নাতি, ঠিক আছে। তারপরে এই দরজাটা খুলতে রাখ, ঠিক আছে, একটু তোরা ওয়েট কর, ঠিক আছে বাবু, ঈশা একটু ওয়েট কর। নাতি হলো, তারপরে দেখ এখন সিরাজউদ্দৌলা যখন ম্যান চেয়ারে বসলো কিনা, তখন কিন্তু একজন মন খারাপ হয়েছিল, তার নাম কি? মীর জাফর। তো ওই বেটা তখন আচ্ছা এই আলীবর্দী খায়ের সময় কিনা এই যে ইংরেজরা মানে বাইরেকার যে শক্তিগুলো আছে বাংলায় ব্যবসা করতে আসতো। কি কি শক্তি আছে বলতো, কয়েকটা শক্তির নাম বলতো, মানে বাইরের কয়েকটা ইউরোপীয়রা বাংলায় এসেছিল, ঠিক আছে। কি 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 বলতো, হ্যাঁ, তো তার মধ্যে সব থেকে শক্তিশালী কে বলতো? ব্রিটিশ। কি রে? ব্রিটিশরা, ঠিক আছে। তো এই ব্রিটিশরা যখন আসলো কিনা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে, শুনলে, এসে আস্তে 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 একটা ফরমান জারি করলো, মানে একটা পারমিশন নিল, ঠিক আছে, কার কাছে বলতো? ফারুক শেয়ারের কাছে, যার নাম হচ্ছে কি ফারুক শেয়ারের ফরমান। ফারুক শেয়ারের ফরমান কি কি আছে বলতো? বল। ব্রিটিশ কোম্পানি ৩,০০০ টাকার বিনিময়ে বাংলায় অবাধে ব্যবসা করতে পারবে। তারপর আপনার যে ব্রিটিশ কোম্পানি ওই অঞ্চলের কাছাকাছি ৩৮টি গ্রামের জমিদারি কিনতে পারবে, ঠিক আছে। তারপর মুর্শিদাবাদ নবাব মুর্শিদাবাদের টাকসাল ব্যবস্থা দিয়ে ব্রিটিশ কোম্পানি যা অধিকার কায়েম করতে পারবে। আচ্ছা, তারপর আমরা এই আরেকটা ছিল যে কোম্পানির কোনো ক্ষতিপূরণ হলে নবাব তাকে তার পুরো ক্ষতিপূরণ দিবে, এবং যে যার ক্ষতিপূরণ পাবে তাকে বাংলার নবাব শাস্তি দেবে। আচ্ছা, ঠিক আছে। তো ফারুক শাহের ফরমানের পর আস্তে আস্তে কি বলতো, যে যুদ্ধটা হলো নবাবের সাথে, কোন যুদ্ধ বলতো রে? কোন যুদ্ধ হয়েছিল? পলাশির কত খ্রিস্টাব্দে? হলো, ঠিক আছে, চলছে তো নাকি?
তো হ্যাঁ, তারপরে কি হলো, এই সিরাজউদ্দৌলার সাথে যে যুদ্ধটা হলো তার নাম কি? পলাশীর যুদ্ধ। ঠিক আছে, পলাশীর যুদ্ধ কে হেরে গেল? সিরাজউদ্দৌলা হেরে গেল। হার একমাত্র নিষ্ক্রিয় ভূমিকা কার? মীর জাফর। বহুত কি, কারণ ও হ্যাঁ না, মীর জাফর ব্যাপারটা বুঝতে পারিস তুই? এই যে হ্যাঁ, ও মীর জাফরের রাগ হয়েছিল ফ্যামিলিগত ব্যাপার দিয়ে, আমাকে নবাব করলো না। আর ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এতটাই ছিল কিনা যে ও প্রথম সিরাজউদ্দৌলার উইক পয়েন্টটা দেখলো, যে ওর সবকিছু কি মানে কে জানে? মীর জাফর জানে। ও কিরকম ওকে যুদ্ধ করলে ওকে হারাতে পারবো এটা মীর জাফর জানে। মীর জাফরকে হাত করলো, শোন এরকম এরকম ব্যাপার, তোকে করবো, পরবর্তীকালে সম্রাট করবো, তুই আমাদের সাথে হয়ে যা, তুই থাক ওর সাথে, ঠিক আছে, কিন্তু কিরকম ও হারবে, ঠিক আছে, হয়ে যা। যুদ্ধ করলো, প্লাসে যুদ্ধ 1757 সালে, বাস হেরে গেল, বুঝতে পারলি? তখন মীর জাফরকে কাঠের পুতুলের মতো রাখলো, বাদ বাকি সব কে করছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ করছিল, ঠিক আছে। তারপরে মীর জাফর কিন্তু দেখ, হাজার হোক তোর নিজের মাটিতে যদি অন্য কেউ শাসন করে গেলে তোকে ভালো লাগবে না, তুই হাজারোকে ভালোবাস, ঠিক আছে। ওরকম সেম টু সেম কেসটা হয়েছিল। মীর জাফরের একটা টাইমে কি হলো যে হ্যাঁ, যুদ্ধ করার পর সন্ধি করে নিয়েছিল না, এটা তো ঠিক হচ্ছে না, সব যত লুটে ফুটে নিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে, এটা একদমই ঠিক হচ্ছে না। তারপর কি করলো বলতো? ইংরেজরা মীর জাফরকে হাঁটিয়ে মীর কাসিমকে বসালো। কাকে বসালো? মীর কাসিম। মীর কাসিমও সেম মেন্টালিটি, ঠিক আছে, না এটা তো সহ্য করা যাবে না, এরকম ভাবে অত্যাচার করলে সহ্য করা যাবে না। তো মীর জাফর যখন চলে গেল না, তখন একটা যুদ্ধ হয়েছিল, সব থেকে বক্সারের যুদ্ধ, ব্যাটল অফ বক্সার, ঠিক আছে। কার কার সাথে হয়েছিল? দ্বিতীয় শাহ আলম, মীর জাফর না না না, দ্বিতীয় শাহ আলম আর অযোধ্যার সুজাদুল্লাহ, আর মোগলের দ্বিতীয় শাহ আলম, অযোধ্যার সুজাদুল্লাহ আর মোগল বাদশাহ দ্বিতীয় শাহ আলম এবং মীর জাফর, ঠিক আছে, মীর জাফর কি মীর কাসিম, ঠিক আছে। এই যে যুদ্ধটা হলো, আর এই যুদ্ধটায় তিনটা রাজা একদিকে আর ও একটা রাজা চূড়ান্ত ভাবে পরাজিত হয়েছিল। কারা? এই তিনজন হেরে গেছিল। মীর কাসিম, হ্যাঁ মীর, তুই তো বললি মীর জাফর বললি, ঠিক আছে, মীর জাফর ছিল না। তো ভাবতে পারছিস তো ইংরেজরা কেন সাহস হবে না? বলছে আমরা গোটা বাংলার তিনটা রাজাকে হারাইছি, হ্যাঁ, আর বুঝলি ওদের আর থামা যায়? আস্তে 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 মানে এমন ব্যবস্থা করবে কিনা ওরা। তো তারপরে কি হবে, এই বক্সারের যুদ্ধের পর কিনা ওরা দ্বৈত শাসন করবে। দ্বৈত মানে কি? এমন ভাবে সব টাকা পয়সার দিকে নজর রাখবে কে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। বাদ বাকি শাসন করতে দেবে কাকে? ওই নবাবকে, পুতুলওয়ালা রাজাটাকে। মানে ও যে করবে সে ওটা না, সব ম্যানকে দাঁড়াবে দ্বৈত শাসনের পর কিনা এমন ভাবে চুষবে বাংলাকে, এমন ভাবে চুষবে যার কন্যা হয়ে যাবে কি বলতো? কি হবে? তোর 76-এর মনন্তর হয়ে যাবে। সালটা ছিল 1770, বাংলা হলো 1176 বঙ্গাব্দে, ঠিক আছে। তো একটু মন দিয়ে শুনবি। তার আগে অন্ধকূপ হত্যা হয়েছিল, এগুলো কিন্তু মুখস্থ করবি। তোর ফারুক সাহেব ফরমান, অন্ধকূপ হত্যা, 76-এর মনন্তর, তারপরে তোর পলাশ দ্বৈত শাসন, পলাশের উন্নয়নে ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু আসবে, ঠিক আছে। ব্যাটল অফ বক্সার, পলাশের যুদ্ধ। তো হয়েছিল কি, আমি একটা বলে দিই একটা জিনিস। এই সালটা ছিল এত কিছু বাংলায় শাসন করার ফলে কি অবস্থাটা হয়েছিল বাংলার, এবার দেখ একটু সামান্য আমি তোর বুঝাচ্ছি যে ধরলে একটা গ্রামের দেখাবো, ঠিক আছে, যে গ্রামের অবস্থাটা কি হয়েছে, ফটো দেখাবো না, গ্রামের অবস্থাটা কি হবে এটা জিনিস এটা আছে, ঠিক আছে। তো সালটা ছিল 1770 এবং বাংলা 1176। তখন মানে একটা গ্রামে দুপুরবেলা, ঠিক আছে, একদিনের চিত্র আমি দেখাচ্ছি। একটা গ্রামে দুপুরবেলা রৌদ্র খুব পড়েছে, খুব রৌদ্র, ঠিক আছে, লোকজন একদম নাই, দোকান পাশার বন্ধ, হাট বসে নাই, ঠিক আছে, তোর অবস্থা খুব খারাপ, ঠিক আছে। তো একটা জিনিস দেখ, হ্যাঁ, এত খাওয়ার অভাব হয়েছে কিনা, মেন জিনিসটা হচ্ছে কি,
ছিয়াত্তরের মনন্তর মানে এত দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তখন যে মানুষ খেতে পাচ্ছিল না, ঠিক আছে। মাত্র এক বেলা, 4 বেলার জায়গায় 3 বেলার জায়গায় মাত্র এক বেলা খেতে পেত। একটু দাঁড়া, কত 10 মিনিট, হ্যাঁ ঠিক আছে, মাত্র কত এক বেলা টাইম পেত খাওয়ার। অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। তো এখানে কি বলছে যে লোক বাইরে বেরোতো না, তখন যারা বড় লোক ছিল ওরা দোকান পাশার সব শাটার বন্ধ, দুপুর রৌদ্র, প্রখর রৌদ্র। এই এখন আগের যে লোকগুলো ছিল কিনা, আগে কি হতো যে সম্পূর্ণ কৃষি নির্ভর কাজ, বৃষ্টি জলের উপর, তখন তো মেশিন ফেশিন ছিল না, জানো, তখন ওই 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 টাইমে কোনো বৃষ্টি হয়নি, মানে পুরা খড় হয়ে গেছে, ধান সব খড় শুকিয়ে খড় হয়ে গেছে। পাবে কোথায় ধান, কোথায় পাবে? তারপর এই যে খড় হলেও কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু তাদের ট্যাক্স ছাড়বে না, বা যে খাজনাটা আছে ওটা কিন্তু ছাড়বে না, ওরা কিন্তু ওটা নিবেই, আদায় করবেই, ওটাও আদায় করে নিয়ে যায়। প্রথমে কি হলো, এক বেলা করে খেতে লাগলো, ঠিক আছে, এক বেলা, 3 বেলা জায়গায় এক বেলা খেতে লাগলো প্রথমে, তারপরে আধ পেট খেতে লাগলো, আধাটা পেট ভরালো। তারপরে কি হয়েছে, রোজা করতে চালু করলো, রোজা, উপোস থাকবে। মানুষের শরীরের অবস্থাটা খুব খারাপ হয়ে গেছিল, রোগ নেমে গেছিল। কারণ দেখছে এমন ভাবে রোগটা হলো কিনা, কেউ তার মানে ঘরে ঘরে লোক মারা যেত, প্রতি 4জনের মধ্যে একজন মারা যেত। এই তোকে লাস্ট যে মাটি দিবে বা কিছু করবে ডেড বডিটাকে, তার জন্য লোক ছিল না, এমন অবস্থা দুর্দশা হয়ে গেছিল। দেখছি যে বাবা মরে আছে আর ছেলে তার পাশে হা করে কাঁদছে। এদিকে কোনো বাড়িতে কি হচ্ছে যে ছেলে মরে গেছে, বাচ্চা ছেলেটা রোগে ভুকায় খিদে মরে গেছে, এদিকে বাবাটা কাঁদছে, কেউ দেখতে আসে নাই। কেউ আসবে দেখতে? খাদ্য, খাবার যে এত অভাব ছিল কিনা এই 76-এর মন্তর, তোর চাষবাস হয় না, খরা পড়ে গেছে, বুঝতে পারলি? তো এতটাই কষ্ট দিয়েছিল। প্রথমে মানুষ ধরলে বড়লোক মানুষগুলা, ওদের মধ্যে কিছু ধরলে বস্তা বস্তা চাল জমা ছিল, যারা মিডিয়াম, যারা দিন আনে দিন খায়, ওরা কি করে ভিক্ষা করতে, জমি জমা আছে তো ভিক্ষা করতে চালু করলো। ভিক্ষা কেউ দেয় না, করবে কি? কেউ কেউ কিছু কিছু দল বিদেশে চলে গেল, বিদেশে গিয়ে বাঁচতে হবে, মানে খাওয়ার জন্য মরা। সেটা হচ্ছে 76-এর মন্বন্তর থেকে, মানে অন্য কিছু হয় না, ঠিক আছে। 1776 সালটা। আর এটা কে করেছিল? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। দৈত্য শাসন করেছিল, দৈত্য মানে ডায়ারচি যাকে বলা হয়, এমন ভাবে শাসন করেছিল, ট্যাক্স মুকুব করতো না, রোগ মানে ঘরে ঘরে রোগ, প্লেগ, ঠিক আছে। এদিকে মানুষের অবস্থাটা খুব খারাপ। এদিকে আচ্ছা দেখ, এই যে খাটবে, ধরে নে কেউ কাজ করবে, তো ওর শক্তি পাবে, তারপরে না খাদ্য না খেলে শক্তি কিভাবে পাবে? এখন দেখবি যে আগেরকার যুগের মানুষেরা ওই যে ভাত পাশা যে মাঠটা হয় কিনা, মাঠটা খেত, শুনবি বড় বড়দের কাছে, মার হয় কিনা, মাঠটা খেত। তারপরে যে গমের যে ঘাটিটা হয়, গম গম সিদ্ধ করে পিষে ঘাটিটা খেত, বুঝতে পারলি? তো অনেক কিছু ব্যাপার আছে আগের যুগে, আগে প্রচুর মানুষ কষ্ট করেছে, খাওয়ার জন্য তখন লড়াই হতো, আগের যুগে খাওয়ার জন্য লড়াই হতো, খাদ্যের জন্য লড়াই হতো। এটা হচ্ছে 76-এর মন্বন্তর, বুঝতে পারলি? বোঝা গেল কি কি হয়েছিল অবস্থাটা, 76-এর মন্বন্তর কি করেছিল। আমি তবু শর্টকাটে একটু বলি যে 1765 থেকে 1772 পর্যন্ত কি চলছিল, দ্বৈত শাসন চলছিল, এমন ভাবে শাসন চলছিল, এদিকে ওই বেড়ারা সব লুটে ফুটে নিয়ে চলে গেছিল। এই সময় ব্রিটিশ কোম্পানির একমাত্র লক্ষ্য ছিল যে যত বেশি সম্ভব রাজস্ব আদায় করা। রাজস্ব মানে কি, তো ট্যাক্স, খাজনা। তো 100 কেজি ধান উঠিয়েছিস, তার মধ্যে 60-70 কেজি ও নিজে নিয়ে নেবে, থাকবে কত কেজি?
40 কেজি। 40 কেজির মধ্যে খাবি কি, বিচন রাখবি কি, আর বিক্রি করবি কি, আর কি হবে তোর? আলু ফালি তো খেতে হবে। ভাবতে পারছিস কি অবস্থাটা? আর ওই ওই টাইমে 76 মনে যখন হয়, ওই টাইমে ফের তোর বৃষ্টি হয়নি, মানে খরা, মানে 40 কেজি ধানে হয়েছে, ওটাও নিয়ে চলে গেছে ব্রিটিশরা। কি করবি তুই এখন, খাবি না? ঠিক আছে। তো ভয়াবহ দুর্ভিক্ষ দিয়েছিল বঙ্গাব্দ হিসাবে ছিল, এই দুর্ভিক্ষকে বলা হয় 76-এর মন্থর। তারপরে আমরা আসি, এই ইংরেজরা কোম্পানি শাসনের বিস্তার, এই যে কোম্পানি ওই বেটারা, ঠিক আছে, শাসন যে করবে আস্তে 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 পুরো ভারতে কিভাবে ছড়িয়ে পড়বে সেটা আমরা পড়বো। ঠিক আছে, কোম্পানি কিভাবে শাসনটা আস্তে আস্তে ছড়িয়ে পড়বে সেটা আমরা একটু বুঝবো। ঠিক আছে, তো 1768 খ্রিস্টাব্দে, 1700 কত, ও আচ্ছা, হ্যাঁ, তো ভারতীয় উপমহাদেশে এই ব্রিটিশরা কি করতো বলতো? আমাদের ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ, একটা হচ্ছে কি প্রত্যক্ষ শাসন, একটা হচ্ছে পরোক্ষ শাসন। প্রত্যক্ষ মানে কি ডাইরেক্ট, আর পরোক্ষ হচ্ছে ইনডাইরেক্ট। মানে ধরে নে আমি তোকে রাখলাম, তুই গিয়ে সব শাসন করছিস, কিন্তু তোর কাছ থেকে আমি নিলাম, এটা হচ্ছে ইনডাইরেক্ট। ঠিক আছে, তো তখন তারা ডাইরেক্ট শাসন করতে পারছে না। ওদের পাওয়ার আছে ঠিকই, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পাওয়ার আছে ঠিকই, শক্তি আছে ঠিকই, কিন্তু ডাইরেক্ট শাসন করছে না নিজের ইচ্ছায়। কারণ বক্সার যুদ্ধ জিতে গেছে, সবকিছু ওদের কাছে হাতে আছে না, বুঝতে পারলি ব্যাপারটা? তো তখন তারা পরোক্ষ শাসন করতো। পরোক্ষ মানে কি রে? হ্যাঁ, অন্য কাউকে রেখেছে, পরোক্ষ শাসন করতো। এই যে আমাদের ভারতবর্ষ আছে, এই যে ভারতের এই বাংলায় প্রথম খুঁটি গেড়েছিল, ঠিক আছে, গেছা মারলো, আস্তে আস্তে এরকম জাল বিছাবে, জাল বিছাবে, পুরো ভারতকে কবজা করবে। ঠিক আছে, তো প্রথমে তারা কি করলো, যেগুলো তাদের পরোক্ষ শাসন করতো কিনা, প্রথমে প্রথমে কি করতো, তার প্রতিনিধি রাখতো। ঠিক আছে, কি রাখতো? প্রতিনিধি। ব্রিটিশ বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন প্রতিনিধি রাখবে, সেটাকে আমরা কি বলবো বলতো? রেসিডেন্ট বলবো। কি বলবো? রেসিডেন্ট বলবো। এই তোরা বসবি রে, বসবি, বসবি তো বস। ওরা আছে বাইরে আছে, একটু 5 মিনিট হয়, 5 মিনিট হবে, ঠিক আছে, 5-7 মিনিট থাম, বস। আরে 10 মিনিট তারা তো, আচ্ছা ঠিক আছে। তো ওরা কি রাখতো? রেসিডেন্ট রাখতো। রেসিডেন্ট মানে কি বলতো? প্রতিনিধি। ব্রিটিশরা কি রাখতো? তার প্রতিনিধি রাখতো। ওটাকে আমরা কি বলবো? রেসিডেন্ট বলবো। কি বলবো? রেসিডেন্ট বলবো। ঠিক আছে, তো রেসিডেন্ট বা প্রতিনিধি কাকে বলে বুঝতে পারলি তো? যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোনো অঞ্চলে তার নিজের লোক রাখে, সেটাকে আমরা কি বলবো? রেসিডেন্ট বা প্রতিনিধি বলবো। ঠিক আছে, তো এই তিনটে জায়গায় কত, এই 1768 খ্রিস্টাব্দে তিনটে জায়গায়, বাংলা, অযোধ্যা এবং হায়দ্রাবাদ, তাদের রেসিডেন্ট নিয়োগ করে। তোকে যদি বলে কোথায় কোথায় রেসিডেন্ট নিয়োগ করে, কি বলবি? বাংলা, অযোধ্যা এবং হায়দ্রাবাদ। কি নিয়োগ করে? রেসিডেন্ট নিয়োগ করে, মানে ব্রিটিশ প্রতিনিধি নিয়োগ করে। ঠিক আছে, শাসন করার জন্য ওরা দেখভাল করবে। ওরা কিনা ব্রিটিশরা এতটাই চালাক ছিল, এতটা চালাক ছিল, ওরা বিভিন্ন ধরনের নীতি নিয়ে আসলো, মানে নিয়ম। এখানে মাঝে মাঝে নিয়ম হয় না, যে এটা করলে এটা হবে, ওটা করলে, ওরা এতটাই চালাক, ওই নিয়মের মধ্যে নিজের আওতায় নিয়ে আসবে, মানে রাজ্য বিস্তার নীতি। ওদের যে এই জায়গাটা আছে, আস্তে আস্তে কিরকম চারদিকে ছড়াতে হবে কিনা, তার জন্য কয়েকটা নীতি নিয়ে আসলো। খুব কূটনীতিবিদ কয়েকটা, যার নাম হচ্ছে, একটা নীতির নাম হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি, একটা নীতির নাম কি বলতো? সত্য বিলোপ নীতি। এই অধীনতামূলক মিত্রতা নীতি কে করেছিল? লর্ড ওয়েলেসলি। ঠিক আছে, আর এই সত্য বিলোপ নীতি কে করেছিল? লর্ড ডালহৌসি। ঠিক আছে, তো এই নীতিগুলো সম্বন্ধে আমরা জানবো। এই ওয়েলেসলি কোন নীতি ছিল বলতো? অধীনতামূলক মিত্রতা নীতি। আর এই সত্য বিলোপ নীতি কে দিয়েছিল? লর্ড ডালহৌসি। এই নীতিগুলো কিসের জন্য বলতো? এটা হচ্ছে রাজ্য বিস্তার করার জন্য। মানে ওই ধরলে এখানে আছে, আস্তে আস্তে বলবে, একে বলবে ভাই তুই এই নীতিটা মেনে নে, যদি হ্যাঁ
একে বলবে ভাই তুই এই নীতিটা মেনে নে, ভাই যদি না মানে কেউ কেউ ছিল যে নিজের স্বইচ্ছায় নীতিটা মেনে নিচ্ছিল, আর কেউ কেউ ছিল যে নিজের ইচ্ছায় মানতো না। আর না মানলেও কিনা এদের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব হতো, বলছি সব বুঝবি কিন্তু, তো তখন তারা মানতো। তো প্রথম ঠিক আছে এই অধীনতামূলক মিত্রতা নীতি স্বেচ্ছায় মানে নিজের ইচ্ছায় মেনে নিয়েছিল, যার নাম হচ্ছে কি বলতো স্বেচ্ছায় হায়দ্রাবাদের নিজাম। হায়দ্রাবাদের নিজাম নিজের ইচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিল। কে রে? হায়দ্রাবাদ। ভালো করে মনে রাখবে কিন্তু কোন রাজাটা হায়দ্রাবাদে, ঠিক আছে ঠিক আছে, হায়দ্রাবাদের নিজাম স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিল, মানে গ্রহণ করেছিল। লে বাবা আজা আজা আমাকে দে, আমি সিগনেচার করবো, করে নিল, বাস বাস হয়ে গেল। মানে অধীনতামূলক মিত্রতা নীতি সিগনেচার করা মানে ওকে ওর আন্ডারে হয়ে যাওয়া, কার আন্ডারে? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ার আন্ডারে হয়ে যাওয়া না। আর সব থেকে যে বিরোধী করেছিল ও কিন্তু বহুত কঠোর, না আমি অধীনতামূলক মিত্রতা মানবো না, মানছি না, মানবো না মানে না। তার নাম হচ্ছে কি বলতো? টিপু সুলতান। কে? কোথাকার টিপু সুলতান ছিল? মহীশূরের টিপু সুলতান। কে? মহীশূরের টিপু সুলতান কোনোদিন ও কিন্তু এই অধীনতামূলক মিত্রতা নীতি মানেনি, আর স্বেচ্ছায় যে মেনেছিল সেটা হচ্ছে কি হায়দ্রাবাদের নিজাম। বুঝতে পারলি? এই যে অধীনতামূলক মিত্রতা নীতি, একটা কথা বলি, ধরেন এখানে একটা রাজ্য আছে বড় রাজ্য, এখানে একটা রাজ্য আছে কি ছোট রাজ্য, এদের মধ্যে কি হলো ভালো করে বুঝবি কিন্তু, এদের মধ্যে ক্যানেল চলছে, মানে বড় রাজ্যটাকে হামলা করছে, ঠিক আছে? তো ছোট রাজ্যটা কি করলো, এই ইংরেজ গিয়ে ফুসখানি দিল, তোকে হামলা করছে তো তুই এই নীতিটা সিগনেচার করে নে, আমরা তো আছি, কেউ তোকে কিছু করতে পারবে না। এই ইংরেজ বেটাটা গিয়ে ওই ছোট রাজ্যটাকে, মানে কম শক্তিশালী রাজ্যটাকে অধীনতামূলক মিত্রতা নীতি সিগনেচার করে নিল। তারপরে ওখানে কি, ওখানে ব্রিটিশ রেসিডেন্ট রাখলো, যার ফলে ওদের শক্তিটা বেড়ে গেল, আর এ কিন্তু ওকে আর হামলা করতে পারলো না। এটা কার বুদ্ধি বলতো? যার শক্তি কম তার পাশে দাঁড়ানোটা ইংরেজদের বুদ্ধি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির বুদ্ধি। আস্তে আস্তে ভাবতে পারছিস এখানে সব আস্তে আস্তে ছোট 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 শক্তিগুলোকে অধিগ্রহণ করেছে, আদায় করছে। তো ভালো হচ্ছে, কত কত বুদ্ধি। অধীনতামূলক মিত্রতা যার নাম, বুঝতে পারলি? দেশীয় রাজারা যখনই নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব হতো, তখন কি হতো, ওর ফায়দাটা কিনতো ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ঠিক আছে? কিনত ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ঠিক আছে? তখন তোর এই যে মহীশূরের রাজাকে, মহীশূরের রাজ্য এবং হায়দার আলী টিপু সুলতান, এদের মধ্যে কিনা অনেক ধরনের সংঘাত লেগেছিল, আর এখানে ফায়দা কে নিয়েছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। বুঝতে পারছিস তো নাকি? বুঝতে পারছিস কি হচ্ছে ব্যাপারটা? হায়দার আলী, আর তখন এরা কিনা এখানে আছে, আস্তে আস্তে দক্ষিণ ভারতে যাবে, তারপরে উত্তর ভারতে যাবে, সব আস্তে আস্তে চারিদিকে কি ফেলে যাবে, কি হবে? ফেলে যাবে, ঠিক আছে? তখন একটা কথা বলি, হায়দার আলী টিপু সুলতানের সঙ্গে সংঘাত বাঁধে, এবং ইঙ্গ মহীশূর, মহীশূর কে ছিল? কে ছিল? হায়দার আলী। কে ছিল? হায়দার আলী। আচ্ছা হ্যাঁ, কে ছিল? হ্যাঁ, মহীশূরের মধ্যে এগুলো ইঙ্গ মহীশূর যুদ্ধ, পরপর 4টা যুদ্ধ হয়েছিল। কটা যুদ্ধ? 4টা। 1767 থেকে 1799 পর্যন্ত 4টা যুদ্ধ হয়েছিল, এবং লাস্ট যে যুদ্ধ ছিল সেটা হচ্ছে 1799 সালে। কার সাথে? দেখ কিছু তো শক্তিশালী ছিল কিনা, ইংরেজের সাথে যুদ্ধই হতো, ঠিক আছে? তারপরে ইঙ্গ, এই যে ফরাসি, ইঙ্গ ফরাসি যুদ্ধ, মানে ওই সময় একটা জিনিস দেখ ভালো করে বুঝবি, ইংরেজরা তো এখানে শাসন করছে, এখানে ভারতে এসে, ঠিক আছে? শাসন করছে, শাসন মানে কি তোর ব্যবসা বাণিজ্য করছে, আস্তে আস্তে অঞ্চলগুলো দখল করছে, ঠিক আছে? ওই টাইমে এই সমুদ্র দিয়ে আর একটা শক্তি চলে আসলো, যার নাম হচ্ছে কি ফরাসি। কে? ফরাসিরা, ঠিক আছে? এবার ফরাসিরা এরা বলছে সালা আমরা এখানে আস্তে আস্তে ভারতে রাজ করতে এসেছি, আর তোরা কেন আসলি বে? ঠিক কিনা? বুঝতে পারছিস ব্যাপারটা? তোরা এসে আমাদের কি হক মারবি? ফরাসিরা বলছে তোরা কি এখানে মারলো যুদ্ধ। তো ফরাসি যুদ্ধটা হয়েছিল না সব থেকে ওদের গুরুত্বপূর্ণ যে কেন্দ্র, দুটো যুদ্ধ হয়েছিল কিন্তু ফরাসি ইঙ্গ ফরাসির মধ্যে যুদ্ধ হয়েছিল 20 বছর ধরে। কদিন? 20 বছর ধরে যুদ্ধ চলতো ফরাসি এবং ইংরেজদের মধ্যে, 20 বছর ধরে যুদ্ধ হয়েছিল। এবং ফরাসির গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল কি চন্দননগর ও পন্ডিচেরি। চন্দননগর আর পন্ডিচেরি, ঠিক আছে? চন্দননগর আর পন্ডিচেরি, ঠিক আছে?
এই সময় ফরাসির গভর্নর ছিল কি দুপ্লে। কে ছিল? দুপ্লে। কে ছিল রে? এই সময় ফরাসির গভর্নর ছিল কি দুপ্লে। আর 1760 খ্রিস্টাব্দে বন্দিবাসের যুদ্ধে ফরাসিরা চূড়ান্ত মানে হেরে যায় চূড়ান্ত ভাবে। কত খ্রিস্টাব্দে? 1760 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1760 খ্রিস্টাব্দে ফরাসিরা চূড়ান্ত ভাবে হেরে যায় এবং হার তো হার হতি হ্যাঁ, ওরা পালিয়ে যায় ভারত ছেড়ে, বলছে আমরা রাজ করতে এসেছি, বেটা তোরা এখানে কেন এসেছিস? তো তো বিভিন্ন ধরনের নিয়ম করলো, আস্তে আস্তে কিন্তু কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করছে বলতো, জাল ছড়াচ্ছে। এদিকে যে ছোট ছোট রাজ্যকে কিভাবে করছে, আমি তোর পাশে আছি রে ভাই, তো তুই খালি এই নিয়মটা সিগনেচার করে নে, দেখ না হেলাই দিব। আস্তে আস্তে কি পুরা ভারতে জাল ছড়াই দিচ্ছে। তার হ্যাঁ কমজন আস্তে আস্তে ও লন্ডন থেকে নিয়ে এসেছিল সবকিছু। আরে সব সময় ট্রান্সলেট থাকতো তো, সব সময় ওদের পাশে একটা ভারতীয় থাকতো, বিরু যাকে বলা, মানে একদম পাশে থাকতো, মানে যেটা ইংলিশ বলবে ওরা হিন্দি ওখানে এসে তো ওদের কাজ হিন্দি শেখা, হিন্দিও শিখে নিয়েছিল। ইংলিশরা হিন্দি বলে না, এখানে এসে 3 মাস যদি ও হিন্দি বলে বা 1 মাস যদি বলে ও হিন্দি শিখে নেবে। বুঝতে পারলি? তো এরপরে আমরা পড়বো যে কোন কোন রাজ্য কিভাবে কিভাবে মারাঠা আছে, শিখ আছে, কিভাবে কিভাবে অধিকারমূলক মিত্রতা যদি গ্রহণ করবে, এর পর্যন্ত করবো। আর এর পর্যন্ত লাস্ট পার্ট হবে, ঠিক আছে? আর খুব মানে গোড়া থেকে আবার বলবো, টেনশন নাই, ঠিক আছে? দাঁড়াবি দাঁড়া।